ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে একজন ছেলে। কাঁধে রয়েছে একটা ব্যাগ। গায়ের পোশাক আশাক ভার্সিটিতে থাকা বাকি ছেলেদের তুলনায় অনেকটা নিম্নমানের। চুলগুলোর অবস্থা তো নাই বললাম, তেলে চুপচুপ করতেছে। তবে এত কিছুর মধ্যে ছেলেটির মুখে লক্ষ্য করা যাচ্ছে এক অন্য রকমের আত্মবিশ্বাস। নিজের অবস্থা, নিজের পোশাক আশাক নিয়ে ভেতরে বিন্দু মাত্র সংকোচবোধ মনে হয় না কাজ করছে তার। ছেলেটি ভার্সিটির ভিতর প্রবেশ করার পর শুরুতেই যা দেখতে পেল তা হলো ক্যাম্পাসের একটি জায়গায় একটি স্টেজ করা, সেখানে ঘিরে অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তবে প্রশ্ন হচ্ছে সেখানটাই হচ্ছেটা কি? আসলে আর কয়েকদিন পর ভার্সিটির ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, তো সেই নিয়ে সেখানে কথাবার্তা হচ্ছে। তো চলুন আপনাদেরকে ছেলেটির পরিচয় দেওয়া যাক। ছেলেটির নাম হলো তন্ময় এবং সে প্রথম বর্ষের ছেলে। পোশাক আশাক দেখে মনে হচ্ছে দারিদ্র পরিবারের ছেলে, প্রথম বর্ষে পড়ে। তন্ময় ভার্সিটির ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসলো। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সাইডে রেখে দিল। চারদিকটা চোখ বুলিয়ে দেখছে সে। নতুন জীবন, নতুন ক্যাম্পাস, সব কিছুই যেন তার কাছে নতুন লাগছে। আশেপাশে ছেলে মেয়েগুলোকে দেখে তার অন্যরকম লাগছে, কারণ তারা তার থেকে অনেকটা এগিয়ে। সে যেন এখনো পড়ে রয়েছে 90-80 দশকে, আর বাকিরা তার থেকে যেন কয়েকশো গুণ এগিয়ে গেছে। তন্ময় ফাঁকা জায়গাটিতে বসেছিল, তবে হঠাৎ সে লক্ষ্য করে যে কিছুটা দূরে একটা ছেলেদের গ্রুপ থেকে তাকে ইশারা করে ডাকতেছে। তন্ময় কিছুটা অবাক হয়, কারণ তাকে যে ভার্সিটির কেউ চেনে না, তাহলে ডাকছে কেন? ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে বকে যাওয়া ছেলে। তন্ময় আর অত কিছু না ভেবে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। তন্ময় তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে একজন বলে, ভার্সিটিতে কি নতুন নাকি? আজকে আমার প্রথম দিন। তো এগুলো কি ওরে এনেছিস? তোকে দেখে জোকার মনে হচ্ছে। এই কথাটা বলে সবাই হাসতে থাকে। এতক্ষণ ধরে সবাই কথা বলো, একজন ছেলে চুপ করেছিল, তবে এবার সে নীরবতা ভেঙে কথা বলা শুরু করে। নাম কি তোর? তন্ময় আমার নাম। তন্ময় মাথা নিচু করে, শোন, তুই যেহেতু নতুন, তোকে কিছু বিষয় জানিয়ে রাখি। এখানে আমরা যা বলি তাই চলে, আমাদের উপর কেউ কোনো কথা বলে না, আর বললে পরবর্তীতে সে আর কথা বলার মতো অবস্থায় থাকে না। এখানে সবাই বড় লোক বাবার সন্তান, সবসময় এরকম মাথা নিচু করে থাকবি, যা বলবো সব মেনে চলবি। ঠিক আছে। তন্ময় বেশি কথা না বাড়িয়ে ওদের সব কথা মেনে নেয়, আর হয়তো সেও চায় না কোনো ঝামেলায় জড়াতে। ঠিক আছে, এখন চলে যা। তন্ময় সেখান থেকে চলে গিয়ে আবার ক্যাম্পাসের ফাঁকা একটু জায়গাতে গিয়ে বসে, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। তন্ময় এতক্ষণ তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো রিমাইন্ড করতেছে এবং মুচকি মুচকি হাসতেছে। কিছুক্ষণ পর ভার্সিটি ক্লাসের সময় হয়ে যায়। তন্ময় তার ক্লাসরুমের দিকে রওনা দেয়। আজ সকালে নদীর ধারে একটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লোকটিকে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশের পাশে লেখা রয়েছে নাইটমেয়ার, যার অর্থ দুঃস্বপ্ন। একজন সিনিয়র ইন্সপেক্টর এই বিষয় নিয়ে কথা বলছেন। সংবাদ মাধ্যম কর্মী তাকে প্রশ্ন করছে, হঠাৎ করেই এমন মৃত্যু এবং এমন চিহ্ন রীতিমতো কি পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, নাকি অন্য কোনো এক আতঙ্কের সৃষ্টি হতে চলেছে আমাদের দেশে, নাকি এ কোনো অগ্রিম হতে যাওয়া প্রলয়ের পূর্বাভাস? আসলে এত তাড়াতাড়ি সবটা বলা সম্ভব নয়। আমাদেরকে আরও ইনভেস্টিগেশন করতে হবে এবং বিষয়টাকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এটা কি কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে করা, নাকি কোনো এক নতুন গ্যাংয়ের আগমন ঘটলো, সেই বিষয়টা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আর মৃত ব্যক্তির নাম হলো আরিফ। উনি সমাজে মোটামুটি সুনামধন্য একজন ব্যক্তি ছিলেন, সমাজসেবক ছিলেন, এবং এই ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আমরা যত দ্রুত সম্ভব তাকে খোঁজার চেষ্টা করব এবং আশা করি আমরা খুঁজে বের করব। আমার কাছে এতটুকুই বলার ছিল, এখন আর কিছু বলার নেই। আমাদের কাজ করতে দিন। ইন্সপেক্টর উক্ত কথাটি বলে সেখান থেকে চলে যায়। এরপর সংবাদ মাধ্যম কর্মী বলতে থাকে তার চ্যানেলের উদ্দেশ্য।
দেশে হঠাৎ করে এমন এক পরিস্থিতি সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। একজন বা একাধিক ব্যক্তি একটি স্বাধীন দেশে এভাবে অরাজকতা ছড়ানোর চেষ্টা করতেছে, যা কখনোই কাম্য নয়। খুন করার পর রীতিমতো সে আমাদের পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছে। আসলে কে এই নাইটমেয়ার? আপনাদের জানার সুবিধার্থে বলে দিতে চাই, যেই নাইটমেয়ার শব্দের অর্থ হলো দুঃস্বপ্ন। তবে কি আসলেই আমাদের দেশে সবার জীবনে দুঃস্বপ্ন নামতে চলেছে? উঠতে চলেছে কি এক নতুন প্রলয়? আমরা বিখ্যাত সমাজ সেবক আরিফ সাহেবের এমন নির্মম মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা আশাবাদী আমাদের দেশের পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং তারা খুব শীঘ্রই এই খুনিকে নিজেদের তালু বন্দী করবে। এই অবস্থার অন্তিম পরিণতি দেখতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে এবং চোখ রাখতে হবে চ্যানেল 32-এ। দেশে এমন এক উত্তেজনা এখন সৃষ্টি হয়েছে সামান্য একজনের মৃত্যুতে, যা আসছে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। সামান্য একজন বলে ভুল হবে। আরিফ সাহেব ছিলেন দেশের স্বনামধন্য বিজনেসম্যান এবং একজন সমাজসেবক, এবং তিনি মন্ত্রী আশরাফুলের খুবই কাছের লোক ছিলেন। মন্ত্রী আশরাফুল বলে ভুল হবে। বর্তমান সময়ে আন্ডারওয়ার্ল্ডের কিং আশরাফুলের খুবই কাছের লোক ছিলেন আরিফ সাহেব। আশরাফুল দেশের একজন মন্ত্রী, তবে তিনি একজন খুবই জঘন্য ব্যক্তি, যা কেউ জানে না। সে সবার সামনে মুখোশ পরে থাকে। এমন কোনো অবৈধ কাজকর্ম নেই যা সে করে না। তার হাতে কত নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। দেশের কত মূল্যবান সম্পদ বাইরের দেশে পাচার হয়েছে, কিন্তু সমাজের চোখে সে তারপরও একজন ভালো সমাজসেবক হিসেবেই রয়ে গেছে। যারা যারা এই সত্য উদ্ঘাটন করতে এসেছিল তারা আর কেউ বেঁচে ফেরেনি। কারো কারোর লাশ পাওয়া গিয়েছে, আবার কারো কারো লাশ হারিয়ে গিয়েছে স্মৃতির অন্ধকারে। আর এই আশরাফুল একটি লোক হলো আরিফ। মৃতদেহ আজকে যাকে পাওয়া গিয়েছে এবং যে খুন হয়েছে বর্তমানে এক আতঙ্ক নাইটমেয়ার এর হাতে। তবে কি নাইটমেয়ার এসেছে দেশ থেকে অপরাধকে সরাতে, নাকি অন্য কোনো কারণে? তন্ময় তার ক্লাসরুমে বসে আছে। সব থেকে শেষের যে বেঞ্চটা, ওইখানে সে বসে আছে। তার সাথে কেউ বসেনি, কারণ তার স্ট্যাটাস অন্য কারোর সাথে যায় না। হঠাৎ করে তন্ময় লক্ষ্য করে আমান ও তার বন্ধুরাও তার ক্লাসেরই। আমানরাও বিষয়টা লক্ষ্য করে। কিছুক্ষণ পর ক্লাসে এক মেয়ে প্রবেশ করে। তার প্রবেশ করা মাত্রই সমস্ত ছেলে তার দিকে তাকিয়ে থাকে। আর কেনই বা থাকবে না? এমন সুহাসিনী সুকেশিনী মেয়ের দিকে যে কেউই তাকিয়ে থাকবে। তন্ময়ও তার ব্যতিক্রম না। তবে সে অবশ্য একবার তাকিয়ে পরে তার চোখ নামিয়ে নেয়। মেয়েটি হলো ঋতু, বাংলাদেশের নামকরা সংবাদ মাধ্যম টিভি চ্যানেলের মালিক। এর মেয়ে হলো ঋতু। ক্লাসের টপারও সে। ভার্সিটির সব থেকে সুন্দর মেয়েটি হলো ঋতু। প্রতিটা ছেলে ক্রাশ সে। ঋতু যখন তার বান্ধবীদের সাথে ফার্স্ট বেঞ্চে বসে, তখন থেকে তার দিকে তাকিয়েছিল আমান। আমান আসলে শুরু থেকে ঋতুকে অনেক পছন্দ করে, তবে ঋতু আমানকে কোনো পাত্তাই দেয় না। আমান যদিও ইচ্ছে করে জোর করে অনেক কিছু করতে চায়, কিন্তু ঋতুরও তো কম পাওয়ার না। দেশের নাম্বার 1 নিউজ চ্যানেলের মালিক রাজীব চৌধুরীর মেয়ে সে, তাই এমন কিছু করতে চাইলেও পারে না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করেন। স্যারের হাতে অনেকগুলো কাগজ, হয়তো কোনো পরীক্ষার রেজাল্ট এটি। স্যার সবার উদ্দেশ্যে বলতে থাকেন, তোমাদের লাস্ট যে এক্সামটা হয়েছিল সেটার রেজাল্ট আমার হাতে রয়েছে, তবে ফলাফল একই রকম। এবার কেউ ঋতুকে বিট করতে পারেনি। প্রতিবারের মতন এবারও ফার্স্ট হয়েছে ঋতু চৌধুরী, এবং সেকেন্ড হয়েছে আলিশা জাহান, এবং তৃতীয় হয়েছে তিশা রায়। তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন। এবং সবার জন্য একটি কথা, তোমাদের সামনে আরেকটা এক্সাম হবে, তো তোমরা সবাই ভালো করে সেটার প্রস্তুতি নাও, কেমন? ওকে স্যার। অবাক করার বিষয় হলো যে তিনজন ফার্স্ট হয়েছে, তারা একে অপরের খুব ভালো বন্ধু। স্যার সবার উদ্দেশ্যে এত কিছু বলছে, হঠাৎ করে তার চোখ যায় একদম শেষের বেঞ্চে থাকা ছেলেটির দিকে। স্যার ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ ইউ স্ট্যান্ড আপ। তন্ময় বুঝতে পারে যে স্যার তাকেই বলছে। তন্ময় দাঁড়িয়ে যায়। আর ইউ নিউ ইন দিস ভার্সিটি? ইয়েস স্যার। ও, তবে ভার্সিটিতে আসছো, একটু তো পরিপাটি হয়ে আসা উচিত। তোমার বাবা কি করেন? স্যার, আমার বাবা মা কেউ নেই, ওনারা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। কিছুক্ষণের মধ্যে ক্লাসের মধ্যে নীরবতা বিরাজ করছিল। সেখানে একটু আগে সবাই জেনে হাসাহাসি করতেছিল, তারা সবাই থেমে যায়, যেন নির্বাক হয়ে গেছেন। কিছুক্ষণ চুপ থেকে স্যার বলতে থাকেন, ও আচ্ছা, সরি।
না স্যার, সমস্যা নাই। তাহলে তোমার পড়াশোনার খরচ কিভাবে চলছে? আসলে স্যার, আমি কয়েকটা টিউশনি করে তা দিয়েই চলছে। ও আচ্ছা, ভালো মতন পড়াশোনা করো। সিট ডাউন। তন্ময় তার সিটে বসে যায়। এতক্ষণ সবাই তন্ময়ের দিকে তাকিয়েছিল, তার কথা শুনতেছিল। এরপর স্যার ক্লাস নিতে থাকেন। ক্লাসের শেষ পর্যায়ে স্যার পৌঁছে বলেন, তোমরা সবাই সাবধানে থাকো। দেশে হঠাৎ করে এক আতঙ্ক সৃষ্টি হচ্ছে। দেশে একজন স্বনামধন্য বিজনেসম্যান এবং সমাজসেবক আরিফ সাহেবকে কোনো এক অপরাধী গোষ্ঠী হত্যা করেছে। শুধু তাই নয়, এবং তার লাশের পাশে সে তার নামও লিখে দিয়ে গেছে। তবে তা একটি ছদ্মনাম। নামটি হলো নাইট মেয়র, যার অর্থ দুঃস্বপ্ন। সে তার অস্তিত্ব জানান দিতে চাচ্ছে। এক কথায় সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের আইন ব্যবস্থার দিকে। এখন দেখার বিষয় আমাদের পুলিশ প্রশাসন কতদূর কি করতে পারে। অনেকক্ষণ পর ঋতু কথা বলে এবং বলতে থাকে, স্যার, আমিও শুনেছি এই বিষয়ে। ভার্সিটিতে আসার আগে খুব নির্মমভাবে আরিফ চৌধুরীকে মারা হয়েছে। সবথেকে আতঙ্কের বিষয় যে অপরাধী খুন করার পর নিজের একটা প্রমাণ রেখে যাচ্ছে। এর মানে হতেই পারে যে ভবিষ্যতে আরও অনেকে হয়তো তার হাতে মারা পড়তে চলেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ঋতু। স্যার তখন ক্লাস করিয়ে ক্লাসরুম ত্যাগ করে। মন্ত্রী আশরাফুল তার অফিসে বসে আছে এবং তার সামনে বসা রয়েছে তার খুবই বিশ্বস্ত লোক রেজাউল। তার টিমের একজন লোক, অর্থাৎ তারই মাফিয়া চক্রের একজন ব্যক্তি, যার নাম আরিফ, তার লাশ পাওয়া গিয়েছে। আর যাকে মেরেছে নাইটমেয়ার নামের কেউ একজন। সে মূলত আশরাফুলকে চ্যালেঞ্জ করেছে তার এই কর্মকাণ্ডের মাধ্যমে। কার এত বড় সাহস হলো আমার লোকদের হত্যা করা? আসলে স্যার, নতুন কেউ একজন হয়তো মাথা সারা দিয়ে উঠতে চাইতেছে, হয়তো আপনার মাফিয়া ওয়ার্ল্ডে কেড়ে নিতে চাইতেছে সে। আমার মাফিয়া রাজ্য আমার থেকে কেড়ে নেবে এমন কেউ এখনো জন্মায়নি, আর কোনোদিন জন্মাবেও না। যে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে তার মাথা চাড়া দিয়ে ওঠার আগেই তার মাথাকে তার শরীর থেকে আলাদা করে দে। জি স্যার, আমি অলরেডি আমাদের লোকদের এই বিষয়ে জানিয়ে দিয়েছি এবং তারা তাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমরা আশাবাদী খুব দ্রুত ওকে খুঁজে বের করব। যত দ্রুত সম্ভব ওকে ধর। আমার তিলে তিলে গড়ে তোলা এই সাম্রাজ্য কোথাকার এক ছেলে এসে আতঙ্ক ছড়াচ্ছে আমাদের মধ্যে। জি বস। এই কথা বলে আশরাফুল বেরিয়ে যায় তার একটু সমাবেশে। যেহেতু সে মন্ত্রী, তাই তাকে প্রায়শই নিজের ইমেজ ভালো রাখার জন্য বিভিন্ন সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে হয় এবং সে প্রায় ঘন ঘন দেশের জনগণের মধ্যে ত্রাণ বিতরণ করে এবং গরিব মানুষদেরকে অনেক কিছু দান করে। এতে করে জনগণের কাছে তার ভাবমূর্তি একদম ঠিক থাকে এবং সে একজন সমাজসেবক, জনদরদি মন্ত্রী হয়ে থেকে যায়। কিন্তু তার এত কিছুর পেছনে যে রয়েছে একটি ভয়ানক ব্যক্তিত্ব, আসলে কেউ তা জানে না। এমন কোনো অবৈধ কাজ নেই যা সে করেনি। ড্রাগস স্মাগলিং থেকে শুরু করে নারী পাচার, শিশু পাচার সহ দেশের অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ সে দেশের বাইরে পাচার করছে। এবং আজ অবধি যারা তার বিরুদ্ধে প্রমাণ নিয়ে কথা বলতে এসেছে তাদেরকে সে নির্মমভাবে হত্যা করেছে, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন সাংবাদিক, দেশপ্রেমিক, পুলিশ, ক্রাইম ব্রাঞ্চের অফিসার এবং অনেক সাধারণ ইনফ্লুয়েন্সার। তবে হঠাৎ নাইটমেয়ার নামের একজনের উৎপত্তি এবং আশাফুলের একজন লোকের খুন হওয়া একটু হলেও তাকে আতঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। তবে নাইটমেয়ার কি আশরাফুলের বিরুদ্ধে কাজ করার জন্য এসেছে, নাকি অন্য কোনো কারণে এসেছে, নাকি সেও কোনো এক ভয়ঙ্কর অপরাধী এক নতুন অপরাধ জগতের সৃষ্টি করতে চলেছে? এমন অনেক শত প্রশ্নের জন্ম দিয়েছে আজকের সকালের একটি লাশ। রাত্রি 1:15 রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছে ইন্সপেক্টর আকিব। একজন পুলিশ সদস্য হলেও সে আসলে মন্ত্রী আশরাফুলের একজন সহকারী। আকিব মূলত আশরাফুলের সকল কাজকর্মের একটা ভালো মাধ্যম। তার হাতে অনেক নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে, আর এর কারণ সে টাকার কাছে হেরে গিয়েছে। সে মন্ত্রী আশরাফুলের টাকার লোভে পড়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। গাড়ি চালিয়ে যে বাড়িতে ফিরেছে বলে ভুল হবে, মাতাল হয়ে বাড়িতে ফিরেছে সে। নেশায় মত্ত হয়ে গাড়ি চালাচ্ছে সে। আঁকাবাঁকা ভাবে তার গাড়িটি চলছে। হঠাৎ একটি জঙ্গলের রাস্তা পড়ে তার সামনে এবং সে চুপচাপ গাড়ি চালিয়ে যেতে থাকে। এর মাধ্যমে হঠাৎ করে তার গাড়ির একটু সামনে একটি গাছের ডাল ভেঙে পড়ে। সে তার গাড়িটি থামিয়ে দেয়। এমন সময় খেয়াল করেছে
একটি মোটরসাইকেল করে একটি ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। ব্যক্তিটি তার কাছে এগিয়ে আসার পর গাছের ডালটির সামনে গিয়ে থেমে যায় এবং ওখানে দাঁড়িয়ে পড়ে। আগন্তুক ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে পড়ার পর আরও একটি মোটরসাইকেল করে একজন লোক আসতে থাকে। এইভাবে আরও একটি মোটরসাইকেল এসে দাঁড়িয়ে যায় বাকি মোটরসাইকেলগুলোর পেছনে। আকিব এতক্ষণ গাড়ির ভেতর থেকে সবটা দেখে যাচ্ছিল। সে নিঃশব্দে না থেকে বলতে শুরু করে, এই তোরা কারা, আর এভাবে রাস্তা আটকিয়ে রেখেছিস কেন? অপর দিক থেকে কোনো উত্তর আসে না। আকিব আবার বলে, কে তোরা? এবার সামনে থাকা তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি মোটরসাইকেলটি থেকে নামে। তার মুখে মাস্ক পরা, শুধু তার মুখে বলে ভুল হবে, বাকি দুজনের মুখেও মাস্ক পরা। আগন্তুক ব্যক্তিটি গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। আগন্তুক ব্যক্তিটির এইভাবে তার সামনে আসা দেখে আকিব গাড়ি থেকে নামে এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, এই কে তোরা? এমন সংসেজে আসিস কেন? রাস্তা থেকে এই ডাল সরা। আমি হলাম ইন্সপেক্টর আকিব। এই প্রথমবার মতো আগন্তুক ব্যক্তিটি কথা বলে এবং বলে, আমি হলাম তোর মৃত্যুদূত। হঠাৎ এমন কথা শুনে আকিব জোরে জোরে হাসতে থাকে এবং বলে, হাসালি, তুই কি এত রাতে আমার সাথে মজা করছিস? আমি সবার সাথে মজা করি না, আর মজা করাটা আমার সাথে যায় না। এই বলে আগন্তুক ব্যক্তিটি তার কোমরে গুজে রাখা একটি বন্দুক বের করে। এবার আকিব একটু ভয় পেয়ে যায়। এই এই কি করছিস তুই? মজা করছি। আমার কিছু হলে আশরাফুল স্যার তোকে ছাড়বে না। তোর আশরাফুল স্যারই তো আমার টার্গেট, তবে তার আগে তো তোকে মারতে হবে, কারণ সেদিন রাতে নির্মম গণহত্যার সাক্ষী ছিলি তুই। দেশের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য হওয়ার সত্ত্বেও তুই তোর দায়িত্ব পালন করিসনি। এবার আমি তোকে দেখাবো মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। যখন নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি, তখন তোকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না, সবাই শুধু হাসবে, বিদ্রূপ করবে তোর উপর। আর তখন তুই বুঝবি সেদিনের রাতটা কেমন ছিল ওই মানুষগুলোর জন্য। আগন্তুক ব্যক্তিটির এমন কথা শুনে আকিব ভয় আতঙ্কে তার কোমরে পিস্তল বের করে আগন্তুক ব্যক্তির দিকে তাক করে। গুলি চালাতেই যাবে, এমন সময় সামনে থাকা ব্যক্তিটি ন্যানো সেকেন্ডের ব্যবধানে তার হাতে থাকা বন্দুকটির ট্রিগারে চাপ দেয় এবং বন্দুক থেকে একটি বুলেট বের হয়ে আকিবের ডান হাতে গিয়ে লাগে। ডান হাতে গুলি খাওয়ার পর তার হাত থেকে বন্দুকটি ছিটকে পড়ে যায়। আকিবের হাত দিয়ে রক্ত ঝরতে থাকে এবং সে ব্যথায় চিৎকার করতে থাকে। আমায় মারবি তুই? কে তুই, আর আমায় কেন মারছিস? শুনবি আমি কে? শোন তাহলে। আমি হলাম তোদের দুঃস্বপ্ন। আমি হলাম দ্য নাইট মেয়ার, যে একে একে তোদের সবাইকে মারবে। যারা যারা অপরাধ করেছে, অপরাধ হতে দেখেছে, অপরাধের সঙ্গে জড়িত ছিল, তারা কেউ বাঁচতে পারবে না, সবাই মরবে এবং এই দেশ বাঁচবে। দেশের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার হবে। আরিফকে তো মেরেছি, খুব সমাজসেবক হয়ে গেছিল, কিন্তু মুখোশের আড়ালে থেকে তার সেই জঘন্য কাজগুলো তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নাইটমেয়ার নামটি শুনে আকিব অনেক ভয় পেয়ে যায়। তার মনে তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন জাগতে থাকে। সে কি আদৌ আর বাঁচতে পারবে নাকি মারা পড়বে সে? আমায় ছেড়ে দাও, আমি আর কখনো কোনো অপরাধ করব না। এদেশের জন্য কাজ করব আমি এখন থেকে। ছেড়ে দেব, তাও আবার তোকে? তোর মৃত্যু আজকেই লেখা ছিল রে, তাই তোকে মরতেই হবে। উপরে গিয়ে ক্ষমা চাস। আর হ্যাঁ, নামটা মনে রাখিস, নাইট মেয়ার, তোদের দুঃস্বপ্ন। এই নাইটমেয়ার আকিবের দিকে বন্দুক তাক করে পরপর অনেক কবার ট্রিগারে চাপ দেয় এবং বন্দুকটি থেকে বুলেট বেরিয়ে আকিবের বুকে কপালে যেতে ঢুকে যায় এবং পড়ে থাকে আকিবের নিথর দেহ। আরও একটা গেল। এভাবে সবাই মরবে যারা দেশের ক্ষতি চায়, এবং সেদিনের রাতে সে ভয়ানক গণহত্যার সাক্ষী ছিল, তারা এক প্রলয়ের গর্ভে হারিয়ে যাবে। এরপর সে তার সাথে থাকা বাকি দুজন ব্যক্তিকে নির্দেশ দেয় কিছু একটা করার জন্য। তারপর তারা সেই স্থানটি ত্যাগ করে। তবে এই হলো নাইট মেয়ার। তবে মাস্ক পরে নিজের চেহারা গোপন রেখে তার কাজ করেছে। তবে এতটুকু তো নিশ্চিত যে নিরীহ কাউকে মারছে না। এ শুধু অপরাধ যারা করে
বা যার সঙ্গে অপরাধ জড়িত তাদেরকেই মারছে। এর মূল টার্গেট হলো মন্ত্রী আশরাফুল অর্থাৎ মাফিয়া ওয়ার্ল্ডকে নতুন পথে চালিত করা একজন ব্যক্তি। পরের দিন সকালে ঢাকা শহরের সকালে শুরুটা হয় আতঙ্ক দিয়ে, কারণ আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আর এবারে লাশটি হলো একজন পুলিশ সদস্যের, তার নাম হলো আকিব এবং উনি একজন সিনিয়র ইন্সপেক্টর, একজন পুলিশের সদস্য। সারা দেশে আতঙ্ক পুলিশ সদস্যদের মনের ভিতরে একটু ভয় সৃষ্টি করতে পারে। এবার লাশের পাশে লেখা রয়েছে নাইটমেয়ার, তোদের দুঃস্বপ্ন, যার অর্থ আগেরবার থেকেও অনেক ভয়ঙ্কর কিছু বোঝায়। এক সংবাদ মাধ্যমে চ্যানেলে একটি খবর প্রচার হচ্ছে। খবরটি ছিল এমন, আরো একটি খুন, তবে এবার খুন হয়েছে একজন পুলিশ সদস্য এবং তিনি উচ্চ পদস্থ একজন পুলিশ কর্মকর্তা। দেশে কি এবার তাহলে এক অরাজকতার সৃষ্টি হতে চলেছে, যেখানে যারা আমাদের রক্ষক তারাই এই সিরিয়াল কিলারের হাতে মারা পড়ছে। তবে সেখানে আমরা কতটা নিরাপদ, এমন প্রশ্ন তো আমাদের মনে জাগতেই পারে। আমাদের প্রশাসনের উচিত আরো কঠোরভাবে বিষয়টি পরিলক্ষিত করা। তন্ময় ভার্সিটিতে প্রবেশ করতেছে, তবে কতদিনের তুলনায় আজকে তার পোশাক আশাক একটু উন্নত, চুলগুলো পরিপাটি করা। আজকে তাকে অতটাও খ্যাত লাগছে না। তন্ময় কিছু একটা ভাবতে ভাবতে ভার্সিটির ভিতরে প্রবেশ করতেছিল। এমন সময় সে হঠাৎ করে একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটির হাতে কিছু বই ছিল, সেগুলো মাটিতে পড়ে যায়। সরি, আমি আসলে দেখতে পাইনি। তন্ময় এতক্ষণ ঠিক লক্ষ্য করেনি, তবে এখন সে মেয়েটির মুখের দিকে তাকায় এবং এই হলো ঋতু। রাস্তাঘাটে দেখে চলতে হয়, বুঝলা? মাথা নিচু করে হাঁটো কেন শুনি? হুম। এ বলে ঋতু বইগুলো তুলতে থাকে। তন্ময় চুপচাপ দাঁড়িয়ে তা দেখতেছিল। তন্ময়কে উদ্দেশ্য করে ঋতু বলে, আজব তো তুমি, তোমার জন্য আমার বইগুলো পড়ে গেল, তুলতে তো হেল্প করতে পারো না কি? হুম। তন্ময়ের যেন কোনো একটা সম্মোহন কেটে গেল। সেও ঋতুকে বইগুলো তুলতে হেল্প করে। বইগুলো নিয়ে ঋতু সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে তন্ময়কে উদ্দেশ্য করে বলে যায়, এখন থেকে চলার আগে মাথা সোজা রেখে চলবা, বুঝলা? এ বলে ঋতু সেখান থেকে চলে যায়। তন্ময় হাবার মতো তাকিয়ে থাকে। ও হয়তো ভেবেছিল ঋতু তাকে হয়তো আরো বাজেভাবে অপমান করবে, কিন্তু তেমনটা কিছুই ঘটেনি। তন্ময় যথারীতি ক্যাম্পাসের ফাঁকা একটি জায়গাতে গিয়ে বসে এবং কাঁধ থেকে ব্যাগটি নামিয়ে সাইডে রাখে। সে মনে মনে ভাবতে থাকে, পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি? কেনই বা আমরা পৃথিবীতে আসি? আর আমরা পৃথিবীতে এসে ক্ষমতা, অর্থ এগুলো নিয়ে পড়ে থাকি, কিন্তু সব কিছুই যে একদিন না একদিন প্রলয়ের গর্ভে হারিয়ে যাবে। আর এই সত্যটা তাও আমরা জানি। তারপর কেউ কেউ সত্যটাকে মানতে চায় না, কেউ কেউ আবার এমন ধরনের কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যা তাদের কখনো করা উচিত নয়। এতটা জঘন্যতম কাজ, অবৈধ কাজ তারা করতে শুরু করে। কিছু টাকার লোভে নিরপরাধ মানুষগুলো তাদের হাতে মারা পড়ে যায়। তবে কেউ একজন তো ঠিকই আসে সেই মানুষগুলোকে তাদের উপযুক্ত শাস্তি দিতে। তন্ময়ের মুখে এক আলাদা রকম মৃদু হাসি লক্ষ্য করা যায়। এমন হাসির কারণ কি কোনো ধ্বংসের আগাম বার্তা, নাকি কোনো ভালো কিছুর সংকেত? হঠাৎ তন্ময় লক্ষ্য করে আজকে আবার তাকে আমান ও তার বন্ধুরা ডাকছে। তন্ময় কিছুটা বিরক্তি নিয়ে তাদের কাছে যেতে থাকে। কি রে, তুই ঋতুর সাথে কি কথা বললি তখন? কখন? তার মানে তন্ময় এর যখন ঋতুর সঙ্গে ধাক্কা লেগেছিল তখন আমান সবটা দেখেছে। নাটক করিস না, কিছুক্ষণ আগে আসলে অপ্রত্যাশিতভাবে আমাদের ধাক্কা লাগে আর ওনার হাত থেকে বইগুলো পড়ে যায়। আর উনি আমায় যাওয়ার আগে শুধু এতটুকু বলে যায় যে রাস্তাঘাটে মাথা সোজা করে হাঁটতে। ও, তো তুই দেখে হাঁটতে পারিস না রাস্তা দিয়ে? আসলে আমি দেখতে পারিনি তখন। মনটা চাইতেছে তোরে এমন মার মারি। তন্ময় চুপ হয়ে থাকে। শোন, আমি ঋতুকে ভালোবাসি, বুঝলি? ও আচ্ছা। ওর কাছে ঘেসবি না তুই। আমি তো ওনার কাছে যাই না কখনো। আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে এমনটা হয়েছে। বুঝতে পারছি, তবে এমন ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, মাথায় রাখিস। ঠিক আছে। তন্ময় ক্লাস রুমে বসে আছে এবং ক্লাসের সকল শিক্ষার্থীরা উপস্থিত। ঋতু, আমান সবাই। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করলো। স্যারের চোখে মুখে কিছুটা হতাশা ফুটে উঠেছে। তবে এর কারণ কি? স্টুডেন্ট,
তোমাদের কালকের এক্সাম, তো সবাই সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে আসবে। ওকে স্যার। তোমরা কি আজকেও আরেকটি খুনের বিষয় শুনেছো? কি বলেন কি স্যার? আরও একটি খুন হয়েছে? হ্যাঁ ঋতু, আরও একটি খুন হয়েছে, আর এবার একজন সিনিয়র ইন্সপেক্টর খুন হয়েছে। একজন পুলিশ ইন্সপেক্টরের খুন হওয়ার কথা শুনে ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীরা অবাক হয়ে যায়, কারণ যে আততায়ী একজন পুলিশকে হত্যা করতে পারে সেই ভবিষ্যতে আরও অনেক বড় কিছু করতে চলেছে। একে যত দ্রুত সম্ভব থামাতে হবে, নইলে দেশের মানুষ কেউই শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমাদের সরকারের উচিত তার বিরুদ্ধে কঠোর স্টেপ নেওয়া। তোমরা সবাই কালকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসো। উক্ত কথাটি বলে স্যার তার ক্লাস শুরু করেন এবং দেখতে দেখতে তার ক্লাস টাইম শেষ হয়ে যায়। তারপর সে ক্লাসরুমটি ত্যাগ করেন। তারপর সবাই ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসে বসে যে যার মতো আড্ডা দিতে থাকে। তন্ময়ও তার ব্যতিক্রম না। তন্ময় ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে এবং কিছুটা দূরে ঋতু ও তার বান্ধবীরা বসে আছে। কোত্থেকে হঠাৎ করে ভার্সিটির সবাই একরকম আতঙ্ক হয়ে ভিতরে ঢুকতে শুরু করে। তবে এর কারণ কি? এর কারণ হলো নয়ন। মন্ত্রী আশরাফুলের খুব কাছের লোক এই নয়ন। ঢাকা শহরের মন্ত্রী হয়ে চাঁদাবাজি ওই করে। সবাই তাকে অনেক ভয় পায়, কারণ তার যখন যাকে মন চাই তুলে নিয়ে যায়। আর সব থেকে খারাপ দিকটি হলো তার মেয়ের নেশা। মেয়েদেরকে একটু সম্মান দেয় না সে। নয়ন ও তার কিছু ছেলে পেলে মোটরসাইকেল নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তাদের দেশের সমস্ত মেয়েরা ভার্সিটির ভেতরে ঢুকতে শুরু করে। তবে ঋতুর ভাবমূর্তি দেখে বোঝা যায় সে তার ভয়ে ভিতরে না যেতে চাইলেও তার বান্ধবীদের জোরাজোরিতে যেতে বাধ্য হয়। তবে ভেতরে ঢোকার কিছু আগ মুহূর্তে নয়ন তার মোটরসাইকেলটি নিয়ে গিয়ে ঋতুর সামনে দাঁড়ায়। কি গো সুন্দরী, কি ভাবলে? ঋতু চুপচাপ, কোনো কথা বলছি না। তুমি যে বললাম ভালোই ভালো আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, নয়তো আমি যদি জোর খাটাই তাহলে সমস্যা হয়ে যাবে। কি করবি তোরা? হ্যাঁ, তোর কপাল ভালো আমি এখনো আমার বাবাকে কিছুই বলিনি, নইলে তুই আর এখানে দাঁড়িয়ে থাকতি না। তাই নাকি? তো বলো না, তোমার বাবাকে দেখি আমার কি ছিটতে পারে। ঋতু আর কিছু বলে না, কারণ সে জানে এখন ওকে কিছু বলে আর লাভ নেই। ভার্সিটির ভিতরে যাওয়ার জন্য পা বাড়ে। তবে পেছন থেকে নয়ন ঋতুর ডান হাতটি শক্ত করে চেপে ধরে। এমন আশঙ্কিক ঘটনায় ঋতু অনেক অবাক হয়। তার মনে এখন হালকা হালকা ভয় ছড়িয়ে পড়তে থাকে। দূর থেকে ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গায় বসে এই সমস্ত ঘটনা একজন খুবই মনোযোগ দিয়ে দেখছে, আর সে হলো তন্ময়ী। সে ছোট থেকে মেয়েদেরকে অনেক সম্মান করে, কারণ তারা মায়ের জাত। এবং তার মা যখন বেঁচে ছিল তখন তাকে একটি কথাই বলেছিল যে যদি তোর দ্বারা কোনো মেয়ের অসম্মান হয় বা তোর সামনে কোনো মেয়ে অসম্মান হয়, অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করবি, মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করবি। নয়ন ঋতুর হাত ধরে নিজের দিকে ধীরে ধীরে টেনে আনছে। ভার্সিটির সবাই শুধু চুপচাপ দেখে যাচ্ছে, কেউ একটা কথা বলছে না। এমনকি আমানও চুপচাপ রয়েছে, যে কিনা ঋতুকে ভালোবাসে, পছন্দ করে। তবে কোথায় গেল তার ভালোবাসা? ঋতু ভার্সিটিতে থাকা সবার মুখের দিকে একবার করে তাকাচ্ছে অসহায় দৃষ্টিতে। তার মনে একটাই প্রশ্ন, কেউ কি নেই ওকে সাহায্য করার মতো? তন্ময় দূর থেকে সবটা দেখে রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। হঠাৎ করেই তার চোখে এক অন্যরকম আগুনের উদ্ভট ঘটে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সে আর চুপ থাকতে পারে না। সে নয়নের কাছে যেতে থাকে। নয়ন ঋতুর হাত আরো শক্ত করে ধরতে লাগে। তবে এমন সময় নয়ন দেখে যে তার হাতের উপর কেউ এখন হাত রেখেছে, আর সেই ছেলেটা হলো তন্ময়। তন্ময় নয়নের হাত থেকে ঋতুর হাত সরিয়ে নেয়। ঋতুসহ ভার্সিটির সবাই অবাকের চরম সীমায়। তন্ময় ঋতুকে ইশারা করে বলে ভিতরে যেতে। ঋতু মাথা নিচু করে ভার্সিটির ভিতরে চলে যায়। নয়ন রাগে তন্ময়ের কলার ধরে বলে, কে রে তুই? তোর সাহস কি করে হলো এমনটা করার? আমি হলাম জ্বলন্ত আগুন, যা অদৃশ্যমান। তুই কি ভার্সিটিতে নতুন নাকি রে? তোর সাহস দেখে আমার অনেক অবাক লাগছে। হ্যাঁ, আমি নতুন, তবে আমার মনুষ্যত্ব এর উদ্ভব অনেক আগেই ঘটেছে। তোকে আজ আমি মেরে ফেলবো। এই বলে নয়ন তন্ময়ের মুখে একটি সজোরে খুশি দেয়। তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। ঋতু ভার্সিটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে তার বাবাকে ফোন করে, কারণ সে জানে এখন তন্ময়ের সাথে খারাপ কিছু হতে চলেছে, এবং তার বাবা সঙ্গে সঙ্গে ভার্সিটিতে পুলিশ পাঠিয়ে দেয়। নয়ন ও তার লোকজন মিলে যখন
তন্ময়কে আবার মারতে যাবে ঠিক তখনই ভার্সিটির মধ্যে 2 গাড়ি পুলিশ ঢুকে। পুলিশের গাড়ি থেকে নয়ন ও নয়নের লোকজন কিছুটা অবাক হয়। তারা আর সেখানে দাঁড়ায় না, যদিও তাদের ধরলে আশরাফুল তাদের 2 মিনিটের মধ্যে ছাড়িয়ে নেবে, কিন্তু তারপরও নয়ন ও তার লোকেরা কোনো প্রকার রিস্ক নেয় না। নয়ন ভার্সিটি থেকে চলে যাওয়ার আগে তন্ময়ের উদ্দেশ্যে বলে যায়, তোর সাথে আমার দেখা আবার হবে, আর সেবারই হবে আমাদের শেষ দেখা। তন্ময় এই কথাটির প্রত্যুত্তরে কিছু বলে না, শুধু একটা মুচকি হাসি হাসে, যার মাধ্যমে সকল সৃষ্টি হয়ে গেল রহস্যের সুযোগ। নয়ন ও তার লোকেরা ভার্সিটি ত্যাগ করে চলে যায় এবং পুলিশ এসে ভার্সিটির পরিবেশটাকে আবার নিয়ন্ত্রণে আনে। সবার মধ্যে যে একরকম আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল তা আবার নিজেদের কন্ট্রোলে আনে। তন্ময় আর ভার্সিটিতে দেরি করে না, নিজের কাঁধে ব্যাগটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ঋতু এসে তন্ময়কে খুঁজতে থাকে, কিন্তু তার দেখা সে পায় না। তার পিছে পিছে তার বান্ধবীরাও উঠে। কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় তন্ময় নাকি ভার্সিটি থেকে চলে গেছে। ঋতু হতাশ হয়ে শুধু বলে, ও, ছেলেটার মধ্যে কিন্তু সৎ সাহস রয়েছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। যেখানে ভার্সিটির সবাই নিশ্চুপ ছিল, সেখানে সে শুধু প্রতিবাদ। হ্যাঁ রে, ছেলেটা অনেক ভালো এবং ইনোসেন্ট দেখতে। ওর নাকি ঠোঁট ফেটে রক্ত পড়ছিল। আমার জন্য বেচারা ছেলেটা মারও খাইলো। ইনোসেন্ট, কিউট দেখতে, তবে পরিস্থিতি শিকার সে। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেস কই পাই? আরে বাদ দে, কাল আসলে তখন কথা বলে নিস। ঠিক আছে, তাহলে তাই করি। আমন ও তার বন্ধুরা এক প্রকার অবাক এবং রেগে আছে তন্ময়ের উপর, কারণ সে নয়নের উপর কথা বলেছে এবং তার হাতে সংঘটিত হতে যা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর সে ঋতুকে সম্মানের হাত থেকে বাঁচিয়েছে। তবে রাগ হওয়ার কাণ্ড হলো যে ঋতু চোখে এখন সে ভালো হয়ে গেছে, হিরো হয়ে গেছে। রাত 2টার কাছাকাছি নয়ন ও তার লোকজন তাদের ডেরায় বসে তাস খেলছে। এমন সময় তাদের দরজায় নক করার শব্দ শুনতে পায়। এত রাতে নক করার শব্দ শুনে নয়ন অবাক এবং বিরক্ত হয়। তার মধ্যে বাইরে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। নয়ন তার একজন লোক আসিফকে বলে, যা তো গিয়ে দেখ তো এত রাতে কে এসেছে। ওকে ভাই। আসিফ দরজার দিকে এগোতে থাকে। দরজার সিটকিনি খুলে সে বাইরে দেখতে পারে একজন মাস্ক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, কে তুই? অপর পাশ থেকে উত্তর আসে, আপনাদের কাছে লাইটার আছে? আসলে সিগারেট জ্বালাবো তো, তাই। আসিফ রাগের সঙ্গে সঙ্গে বিরক্ত হয়, তবে কিছু বলে না। সে আর ঝামেলা করতে চায় না, তাই সে তার কাছে থাকা লাইটারটি আগন্তুকের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলে, এই নে। লাইটারটা দিয়ে সে ব্যক্তির মুখের উপর দরজা আটকে আবারও তার জায়গায় চলে যায়। নয়ন তাকে জিজ্ঞেস করে সে সবটা খুলে বলে। কয়েক মিনিট পর আবারও দরজায় নক করার শব্দ শোনা যায়। আসিফ বাবার বিরক্ত হয়ে দেখতে দরজার উদ্দেশ্যে রওনা দেয় এবং দরজা খোলার পর সে দেখতে পারে আবার সেই একই ব্যক্তি দাঁড়িয়ে আছে। আসিফ তাকে প্রশ্ন করে, আসলে আপনার লাইটারটা ফেরত দিতে এসেছিলাম। আগন্তুকের মুখে মাস্ক পরা রয়েছে এবং তার পরনে একটি কালো রেনকোট, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার লাইটার লাগবে না, তুই যা। আর একবার বিরক্ত করলে তোর খবর আছে। এই বলে আসিফ আরও একবার তার মুখের উপর দরজাটি লাগিয়ে দেয়। সে আবার গিয়ে তার খেলার জায়গায় বসে। না, আমি তাকে জিজ্ঞেস করলে সে নয়নকে আবার সবটা খুলে বলে। নয়ন বিষয়টা খুব একটা মাথায় নেয় না, পাগল মনে করে আবার তার খেলায় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর দরজায় আবার নক করার শব্দ শুনতে পাওয়া যায়। আর এবার আসিফ রাগে তার বন্দুকটি নিয়ে দরজা খুলতে যায়। সে দরজাটি খুলে দেখতে পায় আবার সেই একই ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে কোনো কথা না বলে বন্দুকটি আগন্তুকের দিকে তাক করে এবং যে সে ট্রিগারে চাপ দিতে যাবে, এমন সময় আগন্তুকটি একটি বন্দুক বের করে আসিফের বুক বরাবর গুলি চালিয়ে দেয়। গুলিটি আসিফের শরীর ভেদ করে বেরিয়ে যায়। গুলি চলার শব্দ শুনে নয়ন ও তার লোকজন দ্রুত সেখানে আসে এবং দেখতে পারে আসিফের মৃতদেহ পড়ে আছে। তার প্রথমে ভেবেছিল যে আসিফ হয়তো কাউকে মেরে দিয়েছে, কিন্তু তাদের ধারণা ভুল। আসিফকেই কেউ একজন মেরে দিয়েছে এবং সেই ব্যক্তিটি তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই কে কে তুই, আর এটা কি করলি? আমায় তোরা চিনবি না, মৃত্যুদূতকে সহজে চেনা যায় না। নয়ন একটা ঢোক গেলে তারপর বলতে থাকে, তুই যেই হোস না কেন, তুই আমার লোককে মেরেছিস। তুই এখান থেকে বেঁচেও ফিরতে পারবি না। এই বলে নয়ন তার একজন লোককে নির্দেশ দেয় আগন্তুক ব্যক্তিকে মারার জন্য।
নয়নের কথা মতো লোকটি তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু লোকটি যেই আগন্তুক ব্যক্তির কাছে যেতে থাকে অমন সময় আগন্তুক লোকটি তার পায়ে গুজে রাখা একটা ছুরি বের করে লোকটির কপালে ঢুকিয়ে দেয়। এভাবে এক একে নয়নের সমস্ত লোক মারা পড়তে থাকে। নয়ন এবার প্রচন্ড ভয় পেতে থাকে। কে এই লোক একাই সবাইকে মেরে দিচ্ছে? কে 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 তুই? আগন্তুক ব্যক্তিটি হাসতে থাকে, কোনো জবাব দেয় না। কে তুই বল? আমি হলাম নাইটমেয়ার, তোদের দুঃস্বপ্ন। নাইটমেয়ার নামটি শুনে এবার নয়ন আরো বেশি ভয়ভীত হয়ে যায়। সে বুঝতে পেরেছে আজ হয়তো মৃত্যু তার খুবই সন্নিকটে। নয়ন নিজেকে বাঁচানোর জন্য সব চেষ্টাই করতে প্রস্তুত। আমার কিছু হলে আশরাফুল স্যার তোকে বাঁচতে দেবে না। আশরাফুল? ও ও তো মরবে আমার হাতে, আরো ভয়ানকভাবে মরবে। অনেক বড় ভুল করছিস তুই। আমি কোনো ভুল করছি না। মেয়েদেরকে সম্মান করতে শেখ। যতবার যারা মেয়েদের সম্মান নষ্ট করেছে, নষ্ট করার চেষ্টা করেছে, তারা সবাই শাস্তি পেয়েছে, আর তুইও বাদ যাবি না। আমাকে এইবারের মতো ছেড়ে দাও, আমি আর এমন ভুল কখনো করব না। তোকে ছাড়া যাবে না, টাটা। নাইটমেয়ারের এমন কথা শুনে নয়ন কি করবে না করবে বুঝতে না পেরে তার বন্দুকটি তার দিকে তাক করে। তবে সে গুলি চালানোর আগেই নাইটমেয়ার তার হাতে থাকা বন্দুকটি ট্রিগারে চাপ দেয় এবং একটি বুলেট পেরিয়ে নয়নের কপালে ঢুকে যায়। পড়ে থাকে তার নিথর দেহ। আরও একটি প্রাণ গেল নাইটমেয়ারের হাতে। তবে যা মারা গেছে সে কোনো ধোয়া তুলসী পাতা নয়। দেশের সব রকম অবৈধ কাজের সাথে সে যুক্ত। মন্ত্রী আশরাফুলের হয়ে কতই না নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। তারা হয়তো পাপের খাতাটাও ভরে গেছে, তাই হয়তো তাকে মরতে হলো। পরদিন সকালে তন্ময় ভার্সিটির ক্লাস রুমে বসে আছে। শুধু তন্ময় বলে ভুল হবে, সকল শিক্ষার্থীরাই বসে আছে। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যারের আগমন ঘটে এবং তার হাতে রয়েছে কিছু কোশ্চেন পেপার, কারণ আজকে তাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই স্যার সবাইকে সবার প্রশ্নপত্র দেয় এবং শুরু হয় এক্সাম। সবাই সবার মতো করে লিখছে। তন্ময় লিখছে, কেউ কেউ আবার মাথা চুলকাচ্ছে। প্রশ্ন কমন না পেয়ে দেখতে দেখতে সবার এক্সাম দেওয়া শেষ হয়ে যায়। এক্সামের শেষে স্যার সবার উদ্দেশ্যে একটি কথাই বলেন, আচ্ছা, এবার তোমাদের একটু প্রশ্ন করতে চাই। আমি দেখতে চাই কে তার উত্তর দিতে পারে। ওকে স্যার। আচ্ছা, তোমরা বলো তো, ন্যায় প্রতিষ্ঠানের জন্য যদি অপরাধের মাধ্যম বেছে নিতে হয় তাহলে তা কি সঠিক? স্যারের এমন প্রশ্নে ক্লাসের সবাই চুপচাপ দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর ঋতু দাঁড়িয়ে এই প্রশ্নটির উত্তর দিতে থাকে। স্যার, আমার দৃষ্টিকোণ থেকে ন্যায় প্রতিষ্ঠার জন্য কেউ যদি অপরাধের আশ্রয় বেছে নেয় তবে তা সঠিক নয়। আইন তাকে সমর্থন করে না, কারণ আইন উদ্দেশ্য নয় বরং কর্মফল ও আচরণ দেখে বিচার করে। ন্যায় অর্জনের পথ যদি অন্যায় হয় তাহলে সেই ন্যায় আর ন্যায় থাকে না। মহাত্মা গান্ধী বলেছিলেন, উদ্দেশ্য ভালো হলেও যদি পন্থা ভুল হয় তাহলে সেই ভালোর উদ্দেশ্য অর্থহীন। আমার কাছে এমন ন্যায় সম্পূর্ণ অর্থহীন। ন্যায় প্রতিষ্ঠার জন্য আইন আছে, আইনের উপর আমাদের বিশ্বাস করতে হবে। ন্যায় অর্জনের জন্য যদি অপরাধের পথ বেছে নেওয়া হয় তাহলে সেই ব্যক্তি উদ্দেশ্য ন্যায়বান হলেও আচরণে সে দোষী। ন্যায়ের পথ ন্যায়ের মাধ্যমেই হতে হবে, তবেই সেটা সত্যিকারের ন্যায়। ক্লাসের সবাই ঋতুর উত্তরের সাথে একমত পোষণ করতে থাকে, কারণ তার উত্তরটি যথার্থ। দারুণ বলেছ। তবে ক্লাসে কি কেউই নেই যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উত্তর দিতে পারবে কেউ? স্যার ক্লাসের সবার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ তাতে রাজি হয় না। স্যার একসময় লক্ষ্য করেন তন্ময় মুচকি হাসছে। তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন, তন্ময়, তুমি এমনভাবে হাসছো কেন? তুমি কি এর উত্তর দিতে পারবা? পারলে স্ট্যান্ড আপ। তন্ময় উঠে দাঁড়ায় এবং বলতে শুরু করে, যদি ন্যায় প্রতিষ্ঠার একমাত্র পথ হয়ে ওঠে অপরাধ, তবে সে অপরাধ আর অপরাধ থাকে না, সে হয়ে ওঠে এক ধরনের ন্যায়ের আর্তনাদ। এই সমাজটা বড় অদ্ভুত, যেখানে অন্যায় দিনে দিনে স্বাভাবিক হয়ে যাচ্ছে আর ন্যায় ক্রমশ নিষিদ্ধ হয়ে পড়ছে, যেখানে সত্য বললেই তকমা জোটে উস্কানি আর প্রতিবাদ করলেই বলা হয় অপরাধী। এই সমাজেই কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন মানুষকে অপরাধী হতে হয়। সবাই বলে অন্যায়ের বিরুদ্ধে আইন দিয়ে লড়তে হয়, কিন্তু প্রশ্ন একটাই,
যদি আইনটাই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকে তখন কি হবে? যখন আদালতের রায় নির্ধারণ করে ক্ষমতা, বিচার নয়, যখন অপরাধীরা থাকে সিংহাসনে আর সত্যবাদীরা অবস্থান নেয় মাটির নিচে, তখন কি সেই ব্যবস্থার ভিতরে থেকে ন্যায় সম্ভব? একজন যখন দেখেন তার সামনে সব দরজা বন্ধ, সব রাস্তা ধ্বংস, তখন সে নিজেই রাস্তা তৈরি করে। হ্যাঁ, হয়তো সেই রাস্তা রক্তে ভেজা, হয়তো সমাজ তাকে বলে অপরাধী, কিন্তু সেই রক্ত ঝরে ন্যায় ফেরানোর জন্য, অন্যায় নির্মূল করার জন্য। তাই স্যার, আমার মতে অন্যায়কে থামাতে যে হাত অস্ত্র তোলে সেই হাতে অন্যায়ের নয়, প্রয়োজনে ন্যায়ের প্রতীক। সে হয়তো নিয়ম ভাঙে, কিন্তু তার হৃদয়ে থাকে প্রতিবাদ, আর তার চোখে থাকে প্রতিজ্ঞা। কারণ সবাই আইন মানে, কিন্তু কেউই বলে না আইনের উপরে আছে বিবেক, আর বিবেকের উপর আছে মানবতা। যখন আইন ন্যায় দিতে ব্যর্থ হয়, তখন অপরাধী হয়ে ওঠে ন্যায়ের সর্বশেষ হাতিয়ার। লোকচক্ষুর আড়ালে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দিনের পর দিন অপরাধ করে চলে, যেখানে আইন তাদের টিকিটও ছুঁতে পারে না, এমনকি আইনও হয়তো তার সাথে জড়িত, তখন অপরাধী হলো ন্যায় প্রতিষ্ঠার উত্তম মাধ্যম। তন্ময় তার বলা শেষে চুপ হয়ে যায়। ক্লাসের সবাই তার উত্তর শুনে এক প্রকার মুগ্ধ। স্যারও অবাক হয়ে তার বর্ণনা শুনছিলেন। দারুণ বলেছ তন্ময়, অসাধারণ, বসো। তন্ময় এবার তার সিটে বসে যায়। ঋতুও মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। আসলে মুগ্ধ হওয়ার মতোই কথা সে বলেছে। আমিও তন্ময়ের সাথে একমত পোষণ করছি, কারণ কিছু কিছু জায়গায় আইন লোভ ক্ষমতার কাছে আটকে যায়, আর সেখান থেকে উত্তরণের জন্য কেউই যদি অপরাধের মাধ্যম বেছে নেয়, তবে তা আমার চোখেই উত্তম। তা স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থাকো। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে রেজাল্ট নিয়ে। স্যার ক্লাসরুম পরিত্যাগ করে চলে যান এবং যে যার মতো আড্ডা দিতে ভার্সিটির ক্যাম্পাসের দিকে রওনা দেয়। তবে তন্ময় এবার ক্যাম্পাসে যায়নি, সে গিয়েছে লাইব্রেরিতে। ঋতু তন্ময়কে খুঁজতে থাকে, কিন্তু পায় না। কালকের জন্য অন্তত একটা ধন্যবাদ দেওয়া উচিত তার। ঋতু তাকে খুঁজে যাচ্ছে। একটা সময় তার কোনো এক ফ্রেন্ডের থেকে সে জানতে পারে তন্ময় নাকি লাইব্রেরিতে আছে। তাই সে সময় নষ্ট না করে লাইব্রেরির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির লাইব্রেরি প্রায় ফাঁকা। তন্ময় এক কোণে বসে পড়েছে। তার সামনে খোলা একটা পুরনো বই, রাষ্ট্রবিজ্ঞান ও গোপন রাজনীতি। চোখে গভীর মনোযোগ, কিন্তু মাঝে মাঝে চুপি চুপি সামনে রাখা ফোনে কোনো কিছু রেকর্ডিং শুনছে নিচু ভলিউমে, কেউ যেন টের না পায়। এমন সময় হঠাৎ করেই সে অনুভব করে তার পাশে কেউ একজন হয়তো তার পাশের চেয়ারে এসে বসেছে। সে কিছুটা চমকে যায়, মাথা তুলে দেখে ঋতু বসে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। কালকের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তন্ময়। কিন্তু কেন? ওই তো, যেখানে কেউ আমার সাহায্যের জন্য এগোয়নি, তখন সেখানে তুমি আমায় বাঁচিয়েছো, প্রতিবাদ করেছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। ও আচ্ছা, তবে এখানে যে কোনো মেয়ে থাকলে আমি প্রতিবাদ করতাম, কারণ সমাজের মেয়েদের সুরক্ষা দেওয়া আমাদের ছেলেদেরই দায়িত্ব। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। আপনার কথা শোনার শক্তিটা সুন্দর, তাই আমার কথা আপনার সুন্দর লাগছে। ঋতু অবাক হয়ে যায় ছেলেটার এমন রহস্য ভাব নিয়ে কথা বলা দেখে, কারণ তার সাথে কোনো ছেলে এমন গম্ভীরভাবে কথা কখনো বলেনি। তুমি খুব চুপচাপ থাকো সব সময়, কারোর সাথে কথাই বলো না। আজ লাইব্রেরিতে দেখি একা বসে আছো, কোনো এক্সামের প্রস্তুতি নিচ্ছ নাকি? হুম, এখন সামনে কোনো এক্সাম নেই, তবে জীবনের খুব বড় একটা পরীক্ষা আছে। ওহ আচ্ছা। ঋতু কিছুটা অবাক হয়ে বলে, তুমি আজ স্যারের প্রশ্নের উত্তর যেমন করে কথা দিয়েছিলে, জানো, জাস্ট অসাধারণ হয়েছে। যেভাবে তুমি আমার যুক্তিগুলোকে খণ্ডন করেছো, সত্যি তুমি প্রশংসার যোগ্য। তোমার সৃজনশীল ক্ষমতা অসাধারণ। ধন্যবাদ আপনাকে। আমি শুধু আমার দৃষ্টিকোণ থেকে উত্তরটা দিয়েছি, আর আমি মনে করি যে একজন ভয়ঙ্কর অপরাধীকে চত্বরে নির্মূল করতে যদি কাউকে নিজের গায়ের অপরাধের তকমা গায়ে লাগাতে হয়, তাহলে তাও উত্তম। কারণ এমন মানুষেরা যারা অপরাধকে চিরতরে নির্মূল করতে চায়, তাদের ভাবনা সেখানেটা থেকে শুরু হয়।
যেখানে থেকে আইনের চিন্তাভাবনা বন্ধ হয়। আর বর্তমান সময় এই দেশে সত্য বলা এখন বিপজ্জনক। তোমার কথা শুনে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। আর তুমি আসলেই অন্যরকম, সবার থেকে আলাদা। আস্তে করে কথাটি বলে ঋতু। কিছু কি বললেন? না তো, কিছু তো বলিনি। ও আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমার সাথে বন্ধুত্ব করে কি হবে? আমি অনেক গরিব, আর আপনার সাথে আমার স্ট্যাটাস যায় না। আপনি আমার থেকে গুণে, দক্ষতায়, পড়াশোনায় অনেক উপরে। আরে শোনো, বন্ধু হতে চাইছি, গার্লফ্রেন্ড না যে এত কথা বলছো। আমি তো তা বলিনি। তোমার কথা শুনে আমার তাই মনে হচ্ছে। আরে না। আর শোনো, বন্ধুত্বের মধ্যে কে বড়লোক আর কে গরিব সেই বিষয়টা কখনোই আসে না, যদি না তারা সত্যিকারের বন্ধু না হয়। তা ঠিক আছে। কোনো কিন্তু না, হবে কি না এইটা বলো। এক মুহূর্তেই নীরবতা। আচ্ছা, হলাম। ঋতু তন্ময়ের মুখে এমন কথা শুনে অনেক খুশি হয়। সে বলে, ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ফ্রেন্ডস। আচ্ছা, তুমি তো নাইটমারের কথা শুনেছো। তন্ময়ের চোখে এক ঝলক খেলা করে, কিন্তু মুখে কিছু প্রকাশ পায় না। হ্যাঁ, শুনেছি। আসলে এই ব্যক্তিত্বটা নিরীহ ব্যক্তিদের কেন মেরে চলেছে? এমন সময় ঋতুর ফোনে একটু কল আসে। ঋতু ফোনে কথা বলে অবাক এবং বিস্ময়ের চরম সীমে পৌঁছে যায়। জানো তন্ময়, কি হয়েছে? নয়নের মৃতদেহ পাওয়া গিয়েছে, আর একেও খুন করেছে নাইটমেয়ার। পাশে লেখা ছিল, নারীদেরকে সম্মান করতে শিখুন। কি বলেন? আমি ঠিকই বলছি। তবে কি এই নাইটমেয়ার ও শুধু অপরাধীদের মারছে? কারণ নয়ন তো অপরাধীই ছিল, মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করত, যেমনটা গতকাল আমার সাথে করেছিল। তবে কি এ আসলে অপরাধের মাধ্যম ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছে? যদি তাই হয়, তবে বাকি যে দুজনকে মেরেছে তাদের কি দোষ ছিল? এমনকি তাদের মধ্যে একজন পুলিশ অফিসার ছিল। হতে পারে তারা মুখোশের আড়ালে থেকে কাজ করেছে, যা আমি কেউ জানতাম না, বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি। ঠিক বলেছ তো তুমি, আমার ভয় করছে। আপনার কথা মতো আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক। তাহলে কি বলতে চাচ্ছ ও কি অপরাধী নয়? আমি তো বলিনি। আমি বলিনি সে ভালো, বলেছি কেউ কেউ ন্যায়ের মুখোশ পরে অন্যায় করে, আর কেউ কেউ অন্যায়ের মুখোশ ছেড়ে ন্যায়ের চিহ্ন রেখে যায়। তুমি দারুণভাবে কথা বলো। কোনো বিষয় বর্ণনা করতে পারো খুব সুন্দর করে। ধন্যবাদ আপনাকে। আমি তখন থেকে লক্ষ্য করছি তুমি আমাকে আপনি করে বলছো। আরে আমরা তো একই ক্লাসমেট, এবং সব থেকে বড় বিষয় আমরা ফ্রেন্ড। আর ফ্রেন্ডশিপে আপনি চলে না, হয় তুমি নয়তো তুই। আর আমার এভাবে শুনতে অনেকটা অস্বস্তি লাগছে। আপনি তো ঠিক আছেন, আপনাকে এক প্রকার সম্মান দেওয়া হচ্ছে। আবার আমার সম্মান লাগবে না, তুমি আমাকে হয় তুমি করে বলবে, নয়তো তুই, বুঝছো? বুঝলাম, তবে একটু সময় লাগবে। আচ্ছা, সময় দিলাম, তবে সময়সীমা খুবই সীমিত। যা করবে খুবই তাড়াতাড়ি, মানে আজকের দিনটাই তোমার সময়, বুঝলা? এত কম সময়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে থাকো, পরে কথা হবে নি, আমার এখন যেতে হবে। ঠিক আছে, যান। ঋতু চলে যায়, কিন্তু দরজা থেকে একবার ফিরে তাকায় তন্ময়ের দিকে। তন্ময় তাকায় না, তবে চোখে এক ধরনের অভিমান আর অভ্যস্ততা মিশে থাকে। ঋতু কিছুটা হতাশ হয়ে লাইব্রেরি ত্যাগ করে চলে যায়। এর কিছুক্ষণ পর তন্ময় সেখান থেকে চলে যায়। নয়নের লাশ পাওয়া গিয়েছে আজ। পুলিশ আজকে কিছুক্ষণ আগে নয়নের মৃতদেহটি উদ্ধার করে, এবং এবারে খুনটি যে করেছে সে একই ব্যক্তি, মায়ের পদ্ধতি একই রকম, এবং তার পাশে প্রমাণ ছেড়ে যাওয়ার অভ্যাসটাও একই রকম। তবে এবার নামের পাশাপাশি আরেকটি নতুন বাক্য যুক্ত হয়েছে, আর তা হলো নারীদেরকে সম্মান করুন। হয়তো এর মানেটা সবাই বুঝতে পারছে। নয়ন হয়তো মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করত, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মানে দাঁড়াচ্ছে নাইটমেয়ার যাকে খুন করেছে সে কোনো ভালোভাবে অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে।
তবে সাধারণ মানুষ তো অত কথা বুঝতে পারে না। তারা সবাই আতঙ্কে রয়েছে। তাদের মনে হয় এই আত্মঘাতী তাদেরকেও মারতে পারে। তাই তারা দিনরাত প্রশাসনের কাছে একটি আর্জি জানাচ্ছে যত দ্রুত সম্ভব একে খুঁজে বের করা হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। গভীর রাতে মন্ত্রী আশরাফুল তার একটি গোপন আস্থানে বসে রয়েছে। তার সঙ্গে রয়েছে তার কিছু বিশ্বস্ত লোক যারা তাকে সব কাজে সহায়তা করে। আশরাফুল এখন খুবই চিন্তিত, কারণ তার এক একে লোকজন মারা পড়ছে। প্রথমে মারা গেল আরিফ, তারপরে ইন্সপেক্টর রাকিব এবং তারপরে তার খুবই কাছের একজন লোক নয়ন, যে কিনা ঢাকা শহরের চাঁদাবাজির দায়িত্ব সামলাতো। তার মুখে চিন্তার ভাঁজ রয়েছে, সঙ্গে প্রচন্ড রাগ। কে এই নাইটমেয়ার? কেনই বা তোরা তাকে ধরতে পারছিস না? স্যার, আমরা খুব চেষ্টা করছি ওকে খুঁজে বের করার, কিন্তু ও এমনভাবে ওর কাজগুলো করছে, ওকে খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কাজের পর তেমন কোনো প্রমাণ রাখে না, শুধু নামটাই ফেলে যায়। তোদের দিয়ে কিচ্ছু হবে না। আর শোন, 2 দিন পরে আমাদের যে মিশনটা রয়েছে ওইটার কাজ কত দূর? হে বস, অনেকটাই এগিয়েছে। ঠিক আছে, সবটা দেখে শুনে করবি, সাবধানে করবি। বড় মিশন কিন্তু এটা, অনেক টাকা পয়সার বিষয় আছে এটাতে। ওকে বস, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের খুব দক্ষ লোক এই কাজগুলো সামলাবে। ঠিক আছে, তাহলে তাই হোক। আজ থেকে 2 দিন পর আশরাফুলের একটি অবৈধ মিশন হবে, যেখানে নারী পাচার সহ থাকবে বিভিন্ন ড্রাগস ও অস্ত্র। সবকিছু চলে যাবে দেশের বাইরে। এর মধ্যেই দেশ থেকে অনেক মেয়ে অপহরণ হয়েছে এবং দেশের আইন প্রশাসন মনে করতেছে এই কাজগুলো হয়তো নাইটমেয়ার করেছে। কিন্তু লোকচক্ষুর আড়ালে যে দাবার গুটিটা যে চালছে অন্যজন, তা কেউ বুঝতে পারছে না। পরের দিন সকালে খুব সুন্দর একটি সকালের সূচনা হয়েছে আজ। তন্ময় ভার্সিটিতে প্রবেশ করলো। প্রতিদিনের মতো সে ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসলো। তন্ময় বসে থাকা অবস্থায় লক্ষ্য করছে ঋতু তার দিকে এগিয়ে আসছে। তার কাঁধে ব্যাগ রয়েছে। ঋতু তন্ময়ের কাছে এসে বলে, বসতে পারি কি? হ্যাঁ, অবশ্যই বসুন। আবার আপনি? একটু টাইম লাগবে তো। তোমার টাইম শেষ হয়ে গেছে, এখন থেকে তুমি করে ডাকতে হবে। তন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে। তা বলো, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাহ, অবশেষে তুমি বললে, শুনে ভালো লাগলো। তোমার বাবা মা কিভাবে মারা গেছেন? সড়ক দুর্ঘটনায়। ও, অনেক কষ্টকর মুহূর্ত ছিল তোমার। তখন কত বছর বয়স ছিল? তখন আমার বয়স 11 বছর ছিল। অনেক কম বয়সে হারিয়েছো তো। তারপর থেকে নিজে নিজে মানুষ হয়েছি, পড়াশোনাটা ধরে রেখেছিলাম। ভালো করেছো। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। ভার্সিটি শেষ করে আজকে একটু অপেক্ষা করো তো। কেন? আজকে এক জায়গায় যাব তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কেন? এত কথা বলো কেন? ওয়েট করতে বলেছি, করবা ব্যাস। তন্ময় কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ওকে। দূর থেকে তাদের ওই বন্ধুত্ব আরেকজন পর্যবেক্ষণ করছি, আর তা হলো আমান। তার মনে তন্ময়ের প্রতি রাগ আর ক্রোধ বেড়ে চলেছে, কারণ ও ঋতুকে পছন্দ করে, কিন্তু ঋতু ওকে পছন্দ করে না। উল্টো ঋতু তন্ময়ের সাথে ক্লোজ হচ্ছে। ভার্সিটির ক্লাস শুরু হওয়ার ঘন্টা পড়ে গেল। তন্ময় ঋতু ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে আমানও যেতে থাকে। ক্লাসে সকল শিক্ষার্থী বসে রয়েছে। কিছুক্ষণ পর স্যার ক্লাসরুমে ঢুকেন এবং স্যার সবার হাতে রয়েছে গতকালকের পরীক্ষার রেজাল্ট। হ্যালো স্টুডেন্ট। হ্যালো স্যার। তোমাদের জন্য আজকে অন্য রকমের ঘটনা ঘটতে চলেছে। স্যারের এমন কথা শুনে ক্লাসের সবাই অনেকটা অবাক হয়ে যায় এবং উৎসুক হয়ে যায়, কারণ তারা জানতে চাই হঠাৎ কি এমন হলো। সবার উদ্দেশ্যে বলেন, গতকাল পরীক্ষার রেজাল্ট ঘোষণা করছি আমি। এবার 3rd হয়েছে আলিশা। আলিশার 3rd দেওয়ার কথা শুনে ক্লাসের সবাই অতটা অবাক হয়নি, কারণ 2nd এবং 3rd প্লেস তিশা এবং আলিশার মধ্যে অদল বদল হয়। আর আলিশা যেহেতু 3rd হয়েছে, তার মানে 2nd হয়েছে তিশা, আর 1st হয়েছে বড় বড়ের মধ্যে ঋতু। সবার ধারণা এটা 2nd হয়েছে ঋতু। তবে এবার ক্লাসের সবাই থমকে যায়, কারণ ঋতু 2nd হয়েছে, যা অবাক করার মতো। কারণ যে মেয়েটা সবসময় 1st হয়ে এসেছে, সে আজকে 2nd হয়েছে। এমনকি ঋতু নিজেও অবাক হয়। এখন সবার ধারণা হয়তো তিশা এবার 1st হয়েছে। কি হলো, তোমরা ভাবছো তাহলে 1st কে হলো, তাই তো?
তোমাদের হয়তো মনে হচ্ছে তিশা ফার্স্ট হয়েছে, কিন্তু তোমাদের ধারণা ভুল। তিশা চতুর্থ হয়েছে। এবার ক্লাসের সকল জনতা আরো বিস্ময়ের সাথে বলে, তাহলে স্যার ফার্স্ট কে হয়েছে? ক্লাসের সবাই জানতে চায় কে সেই ব্যক্তি যে কিনা এদেরকে পেছনে ফেলেছে, কে সেই শিক্ষার্থী যার জন্য এরা তিনজন পিছনে সিরিয়ালে চলে গেছে। তো শোনো, এবার ফার্স্ট হয়েছে তন্ময়। স্যারের মুখে তন্ময়ের নামটি শুনে ক্লাসের অনেকেই তো বলেই ফেলল, হোয়াট? কংগ্রাচুলেশন তন্ময়। তন্ময় একটি মুচকি হাসি হেসে বলে, থ্যাংক ইউ স্যার। তোমরা জানো, আমি যখন ওর খাতা কাটছিলাম তখন আমি সেভাবে এফোর্ট দেইনি, কিন্তু যখন আমি তার খাতার গভীরে ঢুকে তখন আমি অবাক হয়ে যাই, কারণ তার সমস্ত অ্যান্সার তোমাদের বাকিদের বিট করেছিল। স্যার তন্ময়ের নামে আরও কিছুক্ষণ প্রশংসা করেন, তারপর তিনি তার ক্লাসে মনোযোগ দেন। আর অন্যদিকে ঋতু তন্ময়ের ফার্স্ট হওয়ার কথা শুনে হতাশ না হয়ে খুশি হয়, কারণ তন্ময়কে সে পছন্দ করে, কারণ সে সব সময় ক্লাসের মধ্যে তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। ক্যাম্পাসে বসতে গেলে তন্ময়কে খোঁজে, ইদানিং রাত্রে ঘুমের ঘরেও সেটার মুক্তি দেখে। তো এগুলোকে আমরা কি বলবো? একজন মেয়ে যে কিনা সবসময় ফার্স্ট হয়ে এসেছে, হঠাৎ করে তার পজিশন পিছালে অবশ্যই তার একটু খারাপ লাগার কথা, কিন্তু ঋতুর ক্ষেত্রে পুরাই উল্টো। তার তো কোনো দিক দিয়ে খারাপ লাগেনি, বরং সে আরও খুশি হয়েছে। ক্লাসের মধ্যে ঋতু এবার তন্ময়ের দিকে তাকায় এবং ঠিক সেই সময়টাতে তন্ময়ের চোখ তার চোখে পড়ে। দুজন দুজনকে দেখছে। তন্ময় একটি মুচকি হাসি হাসে, যা ঋতু চোখ নামিয়ে নেয়, যা দেখে ঋতু চোখ নামিয়ে নেয় এবং ক্লাসে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর স্যার তার ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে ত্যাগ করে। তন্ময় ভার্সিটির ক্যাম্পাসে বসে রয়েছে, কারণ তাকে ঋতু অপেক্ষা করতে বলেছিল। কিছুক্ষণ পর সেখানে ঋতু আসে। তন্ময় ঋতুর গাড়ির ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে। তো কি খবর বলো? এই তো ভালো, তোমার? ভালোই। তো ফার্স্ট হয়ে কেমন লাগছে বলো? হুম। আগের মতনই। ও আচ্ছা, এখন চলো। কই? শপিংয়ে। কেন? আমার এক ফ্রেন্ডের বার্থডে আজকে, ও কিছুটা তোমার মতোই দেখতে, তাই তোমায় নিয়ে যাচ্ছি, তাহলে একদম অ্যাকুরেট মাপ অনুযায়ী কিনতে পারবো। হো আচ্ছা। চলো। কই? আমার গাড়িতে। হো আচ্ছা, চলো। তুমি ড্রাইভিং করতে পারো? ঋতু কথাটি মজা করে বলে, কারণ সে জানে তন্ময়ের পক্ষে গাড়ি চালানো সম্ভব না, কারণ সে যে পরিবেশে বেড়ে উঠেছে সেখানে এরকম সুবিধা কখনোই ছিল না। কিন্তু তন্ময় উত্তর দেয়, পারি তো। মজা করছো আমার সাথে? না তো, মজা কেন করব? সত্যি পারো? হ্যাঁ পারি। তো চালাও দেখি। তারপর তারা দুজনে সিট চেঞ্জ করে নিল। ঋতু এখনো ভাবছে সেই তো মজা করছে, কিন্তু তন্ময় যখন গাড়ি ড্রাইভ করতে শুরু করলো, একদম প্রফেশনালদের মতো সে গাড়ি চালাচ্ছে। ঋতু এবার অবাকের চরম সীমায়। তুমি তো খুব ভালোই ড্রাইভিং করতে পারো, কই শিখছো? গাড়ি চালিয়েছি অনেকের আমি, ড্রাইভার হিসেবে। এইভাবেও নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। ও আচ্ছা, এই জন্য। কিছুক্ষণ পর তন্ময় গাড়িটি একটি শপিং মলের সামনে নিয়ে গিয়ে দাঁড় করে। প্রথমে ঋতু নামে গাড়ি থেকে, তারপর তন্ময় নামে। দুজন শপিং মলের ভিতরে প্রবেশ করে এবং ঋতু তন্ময় এর মাপ অনুযায়ী সবকিছু কিনতে থাকে। ঋতু কেনাকাটা শেষে বিল পেমেন্ট করতে শপিং মল থেকে বের হয় তারা। তার করা শপিংগুলোর মধ্যে রয়েছে জিন্স প্যান্ট, টি শার্ট, ফুল স্লিভ শার্ট ইত্যাদি। ঋতু সমস্ত ব্যাগ তন্ময়ের হাতে দিয়ে বলে, এগুলো তোমার। কি করছো কি? আমি কেন নেব এগুলা? এগুলা তো তোমার ফ্রেন্ডের জন্য। আরে আমার কোনো ফ্রেন্ডের বার্থডে না, আমি তোমার এমনি বলেছি, না হলে তুমি আসতে না, তাই। ও, তবে আমি এগুলা নিতে পারবো না। কেন পারবে না? জানি না, তবে পারবো না। তুমি কি অন্য কিছু ভাবছো তন্ময়? না তো। আমরা একে অপরের ফ্রেন্ড হই, সো এটাতে অস্বস্তি বোধ করার কিছুই নেই। ঠিক আছে, কিন্তু তবুও। কোনো কিন্তু না, আমি এত কিছু জানি না, তুমি আর একটা কথাও বলবা না। তন্ময়কে অনেক জোরাজোরির পর সে নিতে রাজি হয়। এরপর ঋতুর একটা কল আসে, আর্জেন্ট কল। সে কথা বলার পর তন্ময়কে জানায়, আমার এখন যেতে হবে। আচ্ছা, তুমি যাও, আমি চলে যাব। ওকে। ঋতু তার গাড়ির কাছে যায় এবং গাড়িতে প্রবেশ করার পূর্বে তন্ময়কে জোর করে বলে,
এই যে শোনো, কি? মাথার চুলগুলো একটু স্ট্রেট করে ডান দিকে হেলিয়ে রাখো, এতে করে তোমায় আরো সুন্দর লাগবে। উক্ত কথাটি বলে ঋতু আর দাঁড়ায় না, গাড়িতে উঠে সে সেখান থেকে চলে যায়। তন্ময় হাবার মতো তার যাওয়া দেখতে থাকে। তন্ময় পরে সেখান থেকে চলে আসে। ঋতু বাড়িতে এসে বসে আছে। এমন